ওকে, আজকে আমরা হেক্সাগোনাল ক্লোজ প্যাক যেটা আছে, আমরা সিম্পল কিউবিক সিস্টেম করেছি। ওখানে তোমার সিম্পল কিউবিক, বডি সেন্টার কিউবিক এবং ফেস সেন্টার কিউবিক ছিল। তো আরেকটা তোমাদের এটা আমি অনেকটা হোমওয়ার্ক দিয়ে দিই, তা আজকে আমি একটু জাস্ট বুঝাই দিচ্ছি, তোমরা নিজেরা, আমি এক সময় হয়তো জিজ্ঞেস করবো। হেক্সাগোনাল ক্লোজ প্যাক যেটা, সেটা হচ্ছে তোমার এফসিসি ল্যাটিস, ফেস সেন্টার কিউবিক ল্যাটিসের মতো। এখানে অ্যাটম সংখ্যা কয়টা সেটা আমরা প্রথমে একটু হিসাব করবো। দেখতে এরকম লাগতেছে, এটা ওয়ান ডাইমেনশনাল যদি হয় এরকম 6টা অ্যাটম। দেখো হেক্সাগোনাল, হেক্সাগন যেটা আছে তোমার ষড়বস্তুর মতো হেক্সাগোনাল টাইপের একটা লেয়ার, সেকেন্ড লেয়ার, আর মাঝখানে 3টা অ্যাটম থাকে, এটাকে বলে হেক্সাগোনাল ক্লোজ প্যাকড। এটা ওয়ান ডাইমেনশনাল হতে পারে, 2 ডাইমেনশনাল হতে পারে, 3 ডাইমেনশনাল হতে পারে। আমরা যেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। ওকে, তো 3 ডাইমেনশনাল স্ট্রাকচার হওয়ার কারণে তার যে প্রত্যেকটা বাহুর যে দৈর্ঘ্য, একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের যে দূরত্ব, ডিসটেন্স, সেটাকে আমরা বলছি ল্যাটিস কনস্ট্যান্ট। সেটাকে আমরা ডিফাইন করছি এ দিয়ে। আর এটার হাইট যেটা আছে, দেখো দুইটা এ বি বি এ বলি আর কি আমরা। এটা হচ্ছে এ লেয়ার, এটা বি লেয়ার, আবার এ লেয়ার, আবার বি লেয়ার, এরকম ভাবে হয়। তখন এই দুইটা লেয়ারের মধ্যে আমরা এটাকে একটা ইউনিট সেল বলতেছি। এই দুইটা লেয়ারের যে দূরত্ব সেটাকে বলছি আমরা সি, হাইট, হাইট যেটা। কেমন? এখন দেখো এখানে কয়টা অ্যাটম আছে, সেই অ্যাটম গুলো আমরা এই অ্যাটম গুলোকে আমরা হিসাব করার জন্য প্রথমে, ফর এক্সাম্পল, এখানে যে 6টা, মাঝখানে যে অ্যাটমটা আছে সেই অ্যাটমটা বাদ দাও। এই যে মাঝখানে যে অ্যাটমটা আছে সেই অ্যাটমটা এখন তুমি বাদ দিয়ে রাখো, আর এই 3টা অ্যাটমকে বাদ দিয়ে রাখো। আমরা প্রথমে সিম্পল কিউবিক স্ট্রাকচার মতো চিন্তা করব, যে কর্নারে যে 6টা অ্যাটম আছে, ফর এক্সাম্পল লোয়ার যে প্লেন আছে, 6টা অ্যাটমের ভিতরে প্রত্যেকটা অ্যাটমের সাথে 6টা করে অ্যাটম আছে। এই প্রত্যেকটা অ্যাটমকে 6টা অ্যাটম শেয়ার করছে, 6টা প্লেন। তাহলে এই অ্যাটমের শেয়ার কত? এটা যখন হেক্সাগোনাল, ঠিক সিম্পল কিউবিকে যেরকম একটা অ্যাটমকে 8টা অ্যাটমে শেয়ার করছিল, এখানে হেক্সাগোনালে প্রত্যেকটা অ্যাটমকে 6 জনে শেয়ার করতে। সুতরাং এই পার্টিকুলার ইউনিট সেলের এই অ্যাটম থেকে তার শেয়ার হচ্ছে 1/6 ইন্টু 6টা অ্যাটম, যেটা আমরা আপার অথবা লোয়ার, ফর এক্সাম্পল আপার চিন্তা করতেছি, একই কথা। প্রথমে যে আফার আমরা লিখলাম, প্রত্যেকটা অ্যাটম থেকে 1/6 শেয়ার পাচ্ছে। এখানে কয়টা অ্যাটম? 1 2 3 4 5 6 ইন্টু 6, 6 কাটা যাবে একটা অ্যাটম। তাহলে এই প্রথম আফার যে হেক্সাগোনাল প্লেন যেটা আছে, সেখানে 6টা, এখানে টোটাল আমাদের অ্যাটম নাম্বার কত হলো? 1 স্যার, অ্যাটম নাম্বার 1। ঠিক আছে, লোয়ার প্লেনও সেম, সিমিলারলি লোয়ার প্লেন যেটা আছে হেক্সাগোনাল প্লেনই, সেখানেও তোমার অ্যাটম নাম্বার 1, তাহলে 2 পেলাম। এখন আসো যে মাঝখানে যে এই প্লেনের মাঝখানে যে অ্যাটমটা আছে, আপার প্লেনের এবং লোয়ার প্লেনের মাঝখানে যে অ্যাটমটা আছে, এটা হচ্ছে ফেস সেন্টার কিউবিক। ফেস সেন্টার কিউবিক হচ্ছে যে এই অ্যাটমটাকে 2 জনে শেয়ার করছে। এই অ্যাটমটাকে 2টা সেল, একটা হচ্ছে এই সেলটা, আর একটা এর উপর আর একটা সেল আছে, আর একটা লেয়ার যদি থাকে সে শেয়ার করবে। তাহলে এখান থেকে পাবে সে অর্ধেক, আর এখান থেকে পাবে অর্ধেক। তাহলে 2 ইন্টু হাফ, রাইট? এখানে 2 কাটা যাবে, থাকবে 1। তাহলে এই 2টা অ্যাটম মিলে কত হলো? 1 অ্যাটম ফেস সেন্টার কিউবিক। তাহলে 3টা গেল, আপার প্লেন এবং লোয়ার প্লেন শেষ হলো। এখন দেখো মাঝখানে যে প্লেনটা আছে, সেই প্লেন গুলো, এখানে 3টা অ্যাটম কোন স্ট্রাকচারে আছে কে বলতে পারবে? কে বলবে? বডি সেন্টার কিউবের মতো। ভেরি গুড, ভেরি গুড, বডি সেন্টার কিউবিক। কারণ এই 3টা অ্যাটম এই ইউনিট সেলের ভেতরে আছে, বডি সেন্টার কিউবিকের মতো। তাহলে এই 3টা মিলে কয়টা হবে? 3টা। গুড, 3টা মিলে 3টা হবে, কারণ এটা বডি সেন্টার কিউবিক ইউনিট সেলের ভেতরেই আছে সে। সুতরাং এর কোনো শেয়ার নাই, তাই না? এটা কমপ্লিটলি 3। তাহলে এই হেক্সাগোনাল ক্লোজ প্যাকের টোটাল অ্যাটম সংখ্যা কত হলো? 6টা। গুড, 6টা, রাইট? সবাই একমত এটাতে? বোঝে নাই অনেকে, বোঝে নাই, বুঝে নাই অনেকে, বুঝে নাই। নাবিল বুঝছো? রোল নাম্বার 13। নিলয় রায় রোল নাম্বার 16। 16 রোল নাম্বার। স্যার আমার রোল 17 স্যার, আমার রোল 17 স্যার। 17 নিলয়। হ্যাঁ, বুঝছো তুমি? স্যার বুঝতেছি। ওকে, গুড। শাহরিয়া রোল নাম্বার 36 আছে? জি স্যার, আছি স্যার। হ্যাঁ আছে, ওকে, গুড।
তাহলে আমরা এখন যেটা পড়লাম হেক্সাগোনাল ক্লোজ প্যাক যেটা আছে সেটা অ্যাটম সংখ্যা 6 পর্যন্ত আমরা পড়লাম। ওকে, আসো এখন আমাদের বের করতে হবে অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশন। অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশনের জন্য আমাদেরকে দুইটা জিনিস বের করতে হয়। কি কি বের করতে হয় কে বলবে? অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশনের জন্য আমাদের দুইটা জিনিস বের করতে হয়। অভি বলো, রোল নাম্বার 42। অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশন ইকুয়াল টু কি? স্যার অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশন হচ্ছে স্যার মানে স্যার অ্যাটম গুলো স্যার যে জায়গাটা দখল করবে স্যার ইয়ার মধ্যে মানে একটা আয়তনের ভিতর স্যার। সেজন্য আমাদের দুইটা জিনিস বের করতে হবে বাবা। একটা হচ্ছে মানে আমাদের মোট অ্যাটমগুলোর যে আয়তনের ভিতরে ভলিউম, অ্যাটমগুলোর ভলিউম বের করতে হবে, আর হচ্ছে ওই ইউনিট স্যার সেলের ভলিউম আরেকটা বের স্যার করতে হবে, রাইট? ইউনিট স্কেলে বলি গুড ইয়েস স্যার। গুড, ভেরি গুড। তাহলে দেখো আমাদের যে এই যে এই যে কোনো একটা আপার প্লেন অথবা লোয়ার প্লেন যদি আমরা বের করে ফেলতে পারি, দেখো আপার প্লেন এবং লোয়ার প্লেনের যদি প্রত্যেকটা এখানে 6টা আমাদের যে হেক্সাগোনাল ক্লোজ প্যাক আমরা একটু আগে দেখলাম, সেটার আপার প্লেন অথবা লোয়ার প্লেনকে যদি আমরা এভাবে ক্রস সেকশন করি এরকম দেখতে পাবো কিনা? সবাই আমার সাথে একমত? এই যে দেখো 6টা অ্যাটম, তার মাঝখানে ওই যে যেটা ফেস সেন্টার কিউবিক সে এরকম আছে। এখন দেখো প্রত্যেকটা সেন্টার পয়েন্ট থেকে যদি আমরা জয়েন করাই তাহলে আমরা এরকম দেখতে পাবো কিনা? দেখতে পাবো। এখন দেখো এখান থেকে এই 6টা ত্রিভুজের মতো দেখা যাচ্ছে, 1 2 3 4 5 6। আমরা যদি এ বি ও ত্রিভুজকে যদি আমরা নেই এবং তার যদি এরিয়া যদি আমরা বের করতে পারি, তাকে 6 দিয়ে গুণ করলে এবং 6 দিয়ে গুণ করলে আমরা কি এই 6 দিয়ে গুণ করব এবং ইনটু 6, তাহলে কি আমরা পুরো হেক্সাগোনালের এরিয়া পেয়ে যাব না? ভলিউম পেয়ে যাব না? জি স্যার। দেখো আবার বলি, এই যে আপার প্লেন এবং লোয়ার প্লেনের হাইট কত? সি। এখন যদি এই যে কোনো একটা প্লেন যদি আমি নিই, তার যদি এরিয়া আমি বের করি, এরিয়া বের করলে তাহলে এরিয়াকে যদি আমি যদি হাইট দিয়ে গুণ করি তাহলে এই টোটাল ইউনিট সেলের ভলিউম আমি পেয়ে যাব না? পেয়ে যাব। এখন দেখো আমি একটা টেকনিক এখানে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এ বি ও। এখানে যেহেতু প্রত্যেকটা এই যে ট্রায়াঙ্গেল সবগুলা সমান, এ বি ও তার এরিয়াটা আমি বের করে ফেলবো। এটাকে 6 দিয়ে গুণ করে দিলেই তো হয়ে গেল। তাহলে এ বি ও, দেখো এখানে আমি করে দেখাইছি এ বি ও ত্রিভুজে। এখানে দেখো এ যেটা আছে অ্যাটমিক, এটাকে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? এ ইকুয়াল টু কত হবে বলো? ওয়াই স্যার। এ ইকুয়াল টু কত হবে? এটা আর এটা আর, তুমি যেদিকে যাও সেদিকে কি এটা আর এটা আর, এটা তো একটা অ্যাটম, অ্যাটমের রেডিয়াস হচ্ছে আর, তাহলে 2r যেখানে যাও। তাহলে এ বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 2r twice r, a equal to twice r, ao equal to twice r, ob equal to twice r। তাহলে তার এরিয়া কত হবে বলো? এই যে এটার অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, এটা অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি যদি হয় তাহলে এ ও বি ত্রিভুজ যেটা আছে তার এরিয়া কত আছে? হাফ ইনটু a ইনটু h না? এই যে এটাকে যদি আমরা h ধরি, এই হাইটটাকে যদি আমরা h ধরি ইনটু h, রাইট? এখন দেখো এরিয়া ইকুয়াল টু কত? সাইন থিটা। এই যে এটা ইকুয়াল টু যদি আমরা সাইন থিটা বসাই, সাইন 60 ডিগ্রি, সাইন থিটা মানে সাইন 60 ডিগ্রি যদি আমরা বসাই তাহলে দেখো 2 2 কাটা যাবে, আর তারপরে সাইন থিটা ইকুয়াল টু কত? h বাই টুয়াইস আর। এখন সাইন থিটা সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু কত? √3/2। এখান থেকে h এর মান আমরা পেয়ে গেলাম। এখন h এর মান আমরা যদি পেয়ে যাই তাহলে এরিয়া ইকুয়াল টু কত? √3r²। আমরা সাইন থিটা ইকুয়াল টু কত পেলাম? এত, h বাই টুয়াইস আর। এখন দেখো এরিয়া ইকুয়াল টু √3/√3, h এর মানটা যদি আমরা এখানে বসাই দিই কি পাবো? √3r²। তাহলে এ বি ও ত্রিভুজ যেটা আছে তার এরিয়াটা পাবো আমরা √3r²। এটাকে 6টা দিয়ে গুণ করলাম 6, আর ইনটু 6 সি মানে হাইট, ওই যে এখান থেকে সি মানে হাইট, হাইটটা যদি আমরা গুণ করে দেই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এই যে এরিয়াটা, তাদের ভলিউমটা পেয়ে গেলাম কত? ভলিউমটা হচ্ছে এত, সি। এ ইকুয়াল টু 2r বসাই যদি তুমি দাও, তুমি কাটাকাটি করার পরে এটা পাবা, কেমন? এখন দেখো সি এর ভ্যালুটা আমাদেরকে বসাতে হবে। সি এর ভ্যালুটা কোথায় পাবো? সি এর ভ্যালুটা বের করার জন্য এখানে দেখো এই ছকটাই আমরা দেখিয়েছি, তাই এটা যদি সি এর ভ্যালু যদি এরকম হয় তাহলে দেখো এটা হচ্ছে লোয়ার প্লেনে এ অ্যাটম এই যে এটা মাঝখানে দেখো আমি একটু আগে যে 6টা জিনিস দেখালাম, এটা যদি আমরা একটা ত্রিভুজ চিন্তা করি, এই যে এটা যদি আমরা একটা ত্রিভুজ চিন্তা করি তাহলে দেখো
আমরা যদি এখানে যদি এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমরা এভাবে আঁকি, ট্রায়াঙ্গেলটাকে আমরা এভাবে আঁকি, দেখো এখান থেকে এইচ এর যে হাইট যেটা আছে আসলে অ্যাকচুয়ালি এখানে মিডল পয়েন্টে, এই দেখো এখানে মিডল পয়েন্টে এটাকে আমরা এইচ ধরলাম একটু আগে, আর এটাকে যদি আমরা এক্স ধরি, এক্স ধরি, তাহলে এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ফর এক্স ভ্যালু। আমরা যদি এটাকে যদি অর্ধেক নিই, এই যে দেখো এই যে অর্ধেক, এখন এটা হচ্ছে 60 ডিগ্রি, এই যে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এটা যদি পুরোটা 60 ডিগ্রি হয়, এটা হচ্ছে 30 ডিগ্রি। আর এখানে যে ভ্যালুটা আছে সেটাকে আমরা এক্স ধরছি, এই যে এটা হচ্ছে এক্স, এটা এক্স। তাহলে এক্স কে যদি আমরা যদি এই ত্রিভুজটা যদি আমরা চিন্তা করি, এখন এইটাকে যদি আমরা এইদিকে যদি বর্ধিত করি, তাহলে দেখো এটা হচ্ছে টোটাল এ, তাহলে সে বর্ধিত কোথায় সেট করবে, a/2, তাহলে এই জায়গাটার ভ্যালু কত, a/2। আর এটাকে যদি আমরা যদি সমকোণ ধরি, যদি ধরি, তাহলে দেখো cos 30 ডিগ্রি ইকুয়াল টু a/2/x। এখানে যদি এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 60 হয়, তাহলে এটা 30 ডিগ্রি হবে, কারণ এটা তো পুরোটা 60 ডিগ্রি, এটার অর্ধেক 30 ডিগ্রি। তাহলে cos 30 ইকুয়াল টু a/2, এটার ভ্যালু কত, a/2/x। ক্লিয়ার? ভূমিভাবে ত্রিভুজ a/2/x। এখান থেকে দেখো cos 30 ইকুয়াল টু √3/2, x এর মান হচ্ছে a/√3। এখন এই ট্রায়াঙ্গেলের ভিতরে দেখো পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে আমরা কি লিখতে পারি, h² + x² = a স্কয়ার। আর h ইকুয়াল টু কত, h ইকুয়াল টু c/2, h ইকুয়াল টু c/2 কিভাবে দেখো, এই যে দেখো এখান থেকে যদি আমরা যদি এটাকে পুরাটাকে যদি আমরা c ধরি, তাহলে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে দেখো এই যে দেখো, এটা যদি পুরাটা যদি c হয়, তাহলে এটাকে আমরা h ধরতেছি। এটা আসলে দেখতে মনে হচ্ছে, কিন্তু এটা মাঝখান বরাবর আর কি, এই যে হাইটটা মাঝখানে। এখন দেখো h এর মান তোমার কাছে আছে, x এর মান তোমার কাছে আছে, তাহলে এখান থেকে তুমি c এর মানটা বের করে ফেলতে পারবা, c = 1.633a। স্যার এখানে cos θ এর মানটা 30 ডিগ্রি, কিন্তু স্যার ওই যে ভূমি বাই অতিভুজ বিষয়টা বুঝলাম না স্যার, ভূমি বাই অতিভুজ হবে না cos θ এর ক্ষেত্রে? হ্যাঁ, এটা যদি এই অ্যাঙ্গেল চিন্তা করি, এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি। জি স্যার, হ্যাঁ, তাহলে তো অতিভুজ হয়ে যাচ্ছে, a/2 টা অতিভুজ হয়ে যাচ্ছে না? না, ভূমি বাই অতিভুজ লেফট সাইডে, ভূমি বাই অতিভুজ। ওকে, তারপর দেখো c এর ভ্যালুতে আমরা যখন পেয়ে গেলাম, এখন c এর ভ্যালুটা তুমি বসাও। c এর ভ্যালুটা কোথায় বসাবা, এই যে c এর ভ্যালুটা এখানে বসাবা। এখানে বসানোর পরে দেখো আমরা অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশন, যেটা অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশন n অ্যাটম, যেটা হচ্ছে ওই অ্যাটমের ভলিউম, অ্যাটম কটা, 6টা, তার ভলিউম কত, 4/3 পাই আর কিউব। আর আমরা যেটা আছে ভলিউম অফ ইউনিট সেল যেটা আছে, সেটা একটু আগে পেলাম এটা। তাহলে c এর ভ্যালুটা তুমি যদি এটা বসিয়ে দাও, একই ভ্যালু তুমি চেঞ্জ করে বসাইতে পারবে, যে হোয়াট এভার ইট ইজ, যাই বসাও তুমি একরকম পাবা। এখান থেকে তোমার ক্যালকুলেশন করে আমরা পাবো 0.74%। এর মানে কি, হেক্সাগোনাল ক্লোজ প্যাক যেটা আছে সেটা হচ্ছে তোমার ফেস সেন্টার কিউবিক। ফেস সেন্টার কিউবিক কত পার্সেন্ট পেয়েছিলাম, about 74%. 74%। এর মানে যে হেক্সাগোনাল ক্লোজ প্যাক যেটা আছে সেটা হচ্ছে ফেস সেন্টার কিউবিক সিস্টেম এবং 74%। তাহলে দেখো আমি এখানে এক ধরনের ক্যালকুলেশন করলাম। আবার দেখো অনেকে আবার তোমাকে হেক্সাগোনাল ক্লোজ প্যাক যখন অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশন অথবা হেক্সাগোনাল ক্লোজ প্যাককে তুমি যখন দেবা, অনেক সময় 91% দেখবা। ভুল বোঝার কোনো কারণ হলো যে তখন তারা কি করে, এই যে একটা প্লেনের ভিতরে এখানে দেখো এফেক্টিভ নাম্বার অফ অ্যাটম যেটা আছে সেটা হচ্ছে 3 অ্যাটম নাম্বার 3 ক্যালকুলেশন করে, কিন্তু অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশন যদি বের করি আমরা হেক্সাগোনাল ক্লোজ প্যাকের, তাহলে আমরা পাবো অবশ্যই এটা। তাহলে আমি এখন যেটা করালাম সেটা হচ্ছে, আমি আগে হোমওয়ার্ক দিয়ে দিতাম, দেখতাম যে ম্যাক্সিমাম ছাত্র বুঝতো না, কোনোভাবে করে আসে না, পরীক্ষাতে আসে ইয়ে করে। এখন আমি এইটা করে দিলাম, তোমাদের কাজ হচ্ছে ক্লাসে আমি এই যে এরকম ভাবে জিজ্ঞেস করব, এই স্লাইডটা আজকে আমি দিয়ে দেবো, এই জিনিসগুলো কিভাবে হয়েছে সেই জিনিসটা এখানে আমি ডিটেল করে দিছি, ওইটা আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো, ঠিক আছে? এমন না যে আমি করাই দিছি আর তুমি যে বলবা যে হ্যাঁ স্যার আমি বুঝছি, ওরকম হবে না, আমাকে বোঝাতে হবে। প্রথমে কি ব্যাপার, এরকম আওয়াজ হচ্ছে কেন? প্রথমে আমাকে বোঝাতে হবে 6টা অ্যাটম কিভাবে আমরা পাইছি, এরপরে আমরা ভলিউম অফ ইউনিট সেল
আর ভলিউম অফ তোমার অ্যাটম নাম্বার গুলো আমরা কিভাবে বের করছি এখানে ক্লিয়ারলি আমি দেখিয়ে দিয়েছি। এটার আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না, নেক্সট ক্লাসে আমি বুঝবো। যদি কারোর সমস্যা থাকে বলবা, কিন্তু নিজেরা বোঝার চেষ্টা করা বই এবং ইয়ে দিয়ে, ঠিক আছে? এখন স্যার আসো cos যে একটা 30 প্রবলেম আমরা সমান- যদি স্যার জি cos 30 সমান যে a/2/x, এটা আরেকটু বুঝাই দেন, বুঝতে পারি না এখন। জি স্যার, এটা বুঝতে পারিনি স্যার। স্যার a/2 টা আমরা যদি a/2 হচ্ছে এই যে এখানে যদি এই যে এটা যদি a বাহু হয়, যেমন মনে করো এটাকেই যদি এখানে যে এই জায়গাটা আছে, এই জায়গাটা যদি আমরা কাটি নিই, এই জায়গাটা যদি আমরা কাটে নিই, তাহলে দেখো এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। এখন এখানে যে মাঝখান যদি আমরা করি এটা 30 ডিগ্রি। এখন এক্সটা কোনটা? এক্সটা হচ্ছে এই জায়গাটা এক্স, এটা হচ্ছে এইচ কোনটা? এতটুক না, এইচ হচ্ছে আমরা এই যে দেখো, এটা যদি তুমি এভাবে চিন্তা করো যে এটা একটা প্লেনের উপরে এই অ্যাটমটা আছে, এখন এটা হচ্ছে এইচ। এখন এখানে আমরা দেখাইতে পারতেছি না কেন? এই যে এটা যদি তুমি প্লেন ধরো, তাহলে এটা মাঝ বরাবর। তো মাঝ বরাবর মানে এটা না যে এটা তো এটার এই ত্রিভুজের মাঝ বরাবর, কিন্তু এই প্লেনের মাঝ বরাবর যদি হয় তাহলে এটা ঝুলে আছে মনে করো আর কি, ঝুলে থাকলে মাঝ বরাবর দেখা যাবে। তো মাঝ বরাবর থেকে এই জায়গাটা হচ্ছে এক্স, রাইট? এক্স, এক্সটাকে আমরা কিভাবে দেখতেছি? এটা পুরাটা হচ্ছে এইচ, আর এইচ এর অর্ধেক হচ্ছে এক্স। এটাকে যদি আমরা এদিকে যদি তোমার এদিকে দিই, এদিকে যদি আমরা একটু পারপেন্ডিকুলার রাখি, অথবা এদিকে আমার পারপেন্ডিকুলার রাখি, যে কোনো একদিকে পারপেন্ডিকুলার রাখলে এটা হচ্ছে এ টোটাল বাহু। এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, দুই অ্যাটমের মাঝখানে দূরত্ব হচ্ছে এ, ল্যাটিস করেছেন, তার অর্ধেক হবে। আমার আঁকাতে একটু ডিফারেন্ট হইলো, মনে হইলো এটা জাস্ট অর্ধেক বড়, যেহেতু এইচটা অর্ধেক, সুতরাং এখানে আমি যদি পারপেন্ডিকুলার রাখি সেটা অর্ধেক হবে। তাহলে এটার ভ্যালু কত? এই বাহুটার ভ্যালু কত? a/2 স্যার। a/2। আর এটা হচ্ছে এক্স। এখন তুমি এইটা হচ্ছে 30 ডিগ্রি আর এটাও 30 ডিগ্রি। এখন এখান থেকে cos 30 ডিগ্রি কত হবে বলো তো? স্যার একটা 30 হলে আর একটা 60 হবে না? হুম? জি স্যার। স্যার এর সাথে যে অ্যাঙ্গেলটা স্যার ওইটা 60 ডিগ্রি হবে না? এটা হচ্ছে সমদ্বিবাহু সমদ্বিকোণী ত্রিভুজ। হ্যাঁ, সেটা আমরা বললাম। এখানে যদি আমরা cos 30 ডিগ্রি যদি হয়, এটা যদি 60 হয়, এটা তো 30, ক্লিয়ার? জি স্যার। এটা তো 30, হ্যাঁ, এটা 30 যদি হয়, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি। এখন cos 30 ডিগ্রি যদি আমরা বের করতে চাই, তাহলে কি বের করতে পারবো? a/2/x, ভূমি বাই অতিভুজ। ভূমি এখানে এক্সট্রা স্যার। না, ভূমি a/2, আমার 90 ডিগ্রি তো এটা। রাইট 90 ডিগ্রি বিপরীত বাহুটা অতিভুজ না? এবার একটু ভূমি কিভাবে? ভূমি তো 90 ডিগ্রির অপোজিটটা অতিভুজ না? 90 ডিগ্রি অপোজিট ভূমি। জি স্যার, অলওয়েজ তো 90 ডিগ্রি অপোজিট অতিভুজ হয়। স্যার 2x/a হবে স্যার। না না, 2x/a কি তার হবে? মানে x/a/2 হতে পারে। cos 30 ডিগ্রি আমরা x এর ভ্যালু বের করব, তাই? স্যার এখানে ভূমি তো স্যার x হয় মনে হয়। অ্যাঙ্গেল 30 ডিগ্রি ধরলে স্যার ভূমি x হবে। x = a√3। যেমন 2 কাটা গেলেও আমরা x = পেলাম a/√3। √3, এখানে কোনো ভুল তো কথা না, এটা তো c2 a√3 cos 30 ডিগ্রি মানে x/a/√3 হবে না স্যার? x উপরে যাবে না, ভূমি বাই অতিভুজ স্যার। আমার যেটা মনে হচ্ছে এখানে এই যে x/a√2। cos 30 ডিগ্রি এই বাহুটাকে না, না। অর্ধেক করলে মনে হয় হবে। সেটা x/2 এ হওয়ার কথা। আমরা যেহেতু মনে মিডল হচ্ছে পয়েন্ট থেকে cos। পারপেন্ডিকুলার অঙ্ক করছি, তাহলে এটা 90 ডিগ্রি হবে। cos সমান হলো ভূমি বাই অতিভুজ, এখানে হলো অতিভুজ বাই ভূমি হয়ে গেছে। আমার যেটা মনে হচ্ছে এখানে নিচের বাহুটা যেটা মানে ভূমি এ, মানে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রে, সেখানে যদি আমরা ওখানে ভাগ করি তাহলে নিচের বাহুটা অর্ধেক ভাগ হয়ে যাবে।
সেক্ষেত্রে মনে হয় হতে পারে হ্যাঁ স্যার। থিটা বাহু যেটা আছে ওই যে ওটা তো তিনটা বাহু দৈর্ঘ্য একই না স্যার? যদি উপরে কোনটাকে সমাদ্বিখণ্ডিত করি তাহলে স্যার নিচের বাহুটা সমানভাবে ভাগ হবে। সেক্ষেত্রে আমরা কোনটাকে আমরা a/2/x লিখতে পারি। এটা তো অতিভুজ ভাই ভূমি হয়ে গেছে, এটা তো কস না। মানে cos যদি আমরা এই যে ওইটা 30 হলে এই পাশে তো 30 হবে না? এটাও বিষমবাহু হিসেবে এটাও 30 হবে। কিন্তু স্যার ওটা যদি 30 হয় সেক্ষেত্রে তাহলে স্যার 90 আর 30 30 30 60 180 ডিগ্রি তো হলো না স্যার। হ্যাঁ 180 হতে হবে তো। ও তো 180 হতে হবে ওটা। এটা এখানে ইয়ে হবে x/a/2 হওয়ার কথা। x/a/2 হওয়ার কথা, এটা তো বলতেছি স্যার। হ্যাঁ সেটা তো বললাম। অতিভুজ হবে। সেটা তো ভূমি বাই অতিভুজ। √3 বাই দাঁড়াও √3/2 into a/2 into a/2 4 √3 a/3 আচ্ছা এটা একটু আমি দেখবো, এটা দেয়া হওয়ার কথা না এই জিনিসটা, এটা সম্ভবত 30 30 60 তাহলে আর বাকি থাকে কত? হবে ঠিক আছে স্যার, x/a/2 হবে, তাই হয়ে যাবে স্যার মনে হয়। স্যার এখানে 90 ডিগ্রি কোনটা নাকি ডিগ্রি? x/a/2 হবে বুঝতে পারছি, কিন্তু এমন যদি হয় যে ওইটা হওয়ার পরে 74% আমি পাচ্ছি না লাস্ট অ্যান্সার, তাহলে তো আবার ঝামেলা হয়ে যাবে। না না এটা x equal to a/√3 হবে, x equal to a/√3 হতে হবে। এখানে সম্ভবত 30 ডিগ্রি, এটা হচ্ছে তোমার একই ভ্যালু হলে এটা 30 হবে 60, আর তাহলে এটা যদি 90 150 হয়ে যায় না? স্যার আমরা এখানে স্যার ওই এর থেকে পারপেন্ডিকুলার কি পারপেন্ডিকুলার প্লেনের উপর কি আঁকছি নাকি রেখার থেকে পারপেন্ডিকুলার আঁকছি স্যার? আমরা পারপেন্ডিকুলার, আমাদের যে এটা জাস্ট এটা যদি আমরা বর্ধিত করি তাহলে এখানে আসবে, এখানে আসলে তোমার এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, 360 318 180 না? এটাকে স্যার এখন ওটা তো আমরা বুঝছি। এখন যদি আমরা এটাকে যদি আরো বাড়ালে কি হচ্ছে, তা এটা 60 ডিগ্রি হলে এই 180 90, তাহলে এটা 30 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে? তাহলে এই কোণ এখন যদি আমরা এখানে যদি পারপেন্ডিকুলার, এটা 30 হবে না? না কোনটা স্যার? এটা আমরা যদি এটাকে এদিকে বাড়াই তাহলে এটা তো এটা এই ত্রিভুজটা যদি আমরা চিন্তা করি এটা তো 60, তাহলে এটা যদি 60 হয় তাহলে এটা কত হচ্ছে? 30 90 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি, জি স্যার। এটা 90 ডিগ্রি হওয়ার কথা, কেমন? তাহলে এখানেও তো তোমার এই যে কত হওয়ার কথা, এটা জি 90 স্যার, হওয়ার ওটা তো কথা না? 90 আছে আর এটা তাহলে 60 এটা আর উপরটা 60 30। ডিগ্রি, জি স্যার। এটা 30 ডিগ্রি, তাহলে আমরা এটা যদি আমরা cos 30 ধরি তাহলে জি স্যার, ভূমি তো বাই x অতিভুজ, আর a/2 হলো অতিভুজ। ভূমি বাই অতিভুজ। এই 90 ডিগ্রির অপোজিটে কোনটা? 90 ডিগ্রির অপোজিটে এটা না? জি স্যার, a/2 অপোজিটটা হলো স্যার অতিভুজ, a/2। স্যার তাহলে এটা কত? এটা 30, এটাও তো 30 ডিগ্রি, তাহলে কি আমরা এটা ধরছি? এটা 60 ডিগ্রি। আপনি কোনটাকে 90 ডিগ্রি ধরছেন স্যার? আপনি এখন কাটছো যেখানে রাখছেন ওটাকে 90 ডিগ্রি ধরে হিসাব করছেন নাকি? এটা 90 সম্ভবত, এটা 90, জি স্যার ওইটা 90 ডিগ্রি তাহলে ধরলে এটা যদি 90 হয় আমরা যেহেতু তাহলে মিডল এটা পয়েন্ট থেকে 90 হলে ঠিক আছে। পারপেন্ডিকুলার অঙ্ক হ্যাঁ, এটা এটাই। 90 ডিগ্রি হওয়ার কথা না? স্যার এখন অনুরূপ কোণ দুইটা না স্যার, এখন ওখানে 90 কিভাবে হয়? ওটা তো 90 তো হবে না, ওটা তো 60 স্যার। 90 থেকে ওই যে আমরা যেহেতু মিডল পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার অঙ্কন করছি, তাহলে এটা 90 ডিগ্রি হওয়ার কথা না? হ্যাঁ আশা, আমার তো ওই যে ক্লাস চলতেছে, ওই কাউসার অথবা ইয়া থেকে হাদিসকে পাঠাও, চাবি নিয়ে যাক। পারপেন্ডিকুলার হয়তো না। আচ্ছা আমার যেটা মনে আমার ওই হচ্ছে যে আবার ওই যে আমরা নতুন যদি বাসায় যাবো, আমার এ নতুন পয়েন্টে বাসায় অনেক কাজ পারপেন্ডিকুলার আছে, রাখি, তাহলে তো আমার এ বিন্দুটা 90 একজনকে ডিগ্রি পাঠাও, আমি হবে। চাবি দিয়ে দেবো। তখন x যেটা এটা ঢাকা অতিভুজ এখনো হয়ে বলতে যাবে। পারছি না আর কি, ফোন দেবো না, আমি একবার ফোন দিচ্ছি। এটাই বলতেছিলাম। আচ্ছা দেখি না, হ্যালো, তাহলে এটা আমি পরে বুঝাই দেবো না, ঠিক আছে? একটু ইয়া হচ্ছে, একটু দেখতে হবে, এটা আমার বই দেখতে হবে, এবং হচ্ছে এইটা স্যার এটা যদি হয় তাহলে এইটা হচ্ছে কত, 90 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি, কিন্তু এটার সমান কোনটা? এটা স্যার এটা পারপেন্ডিকুলার না এই বিন্দুতে? স্যার এ বিন্দুতে পার হ্যাঁ। করে আমি একটা চিত্র ড্র করেছি,
এটা দেখতে পারেন। স্যার এখানে মনে হয় যে এ বাহুর উপর পারপেন্ডিকুলার রাখছেন, তাহলে মনে হয় মিলবে। স্যার আপনার ক্যালকুলেশন অনুযায়ী হ্যাঁ, স্যার হ্যাঁ। এর ওখানে পারপেন্ডিকুলার রাখা। এর পারপেন্ডিকুলার মানে উল্টা দেখলে আমাদেরকে এরকম দেখতে পাবো, এটা 90 ডিগ্রি দেখতে পাবো। জি স্যার। হ্যাঁ? উল্টা দেখতে হবে না? হ্যাঁ, উল্টা যদি দেখি আমরা 90 ডিগ্রি যদি হয় তখন এটা হবে বিপরীত বাহু, তাই না? ভূমি অতিভুজ, তখন এটা হবে ভূমি বা অতিভুজ। ওকে, মানে x ইকুয়াল টু এটা হইতে হবে। এখন সম্ভবত এটা আঁকা আমার ভুল হয়েছে কিনা, যেখানে কার্সর ধরছিলেন ওইখানে স্যার 90 ডিগ্রি এর সাথে। তাহলে আমার আঁকাটা একটু ডিফারেন্ট হয়ে গেল। তাহলে এটা হবে 90 ডিগ্রি না, এটা যদি আমরা উল্টা চোখে দেখি তাহলে কেমন হবে? কিভাবে হচ্ছে? জি স্যার, ওখানে 90 হলে আমরা বিষয়টা বুঝতে পারছি, তখন হয়ে যাবে, ঠিক হবে। এটা x সমান a বাই রুট 3 হবে। ওখানে 90 কিভাবে হয়? স্যার একটু কে স্যার ওইখানে 90 লম্ব ডিগ্রি হলে স্যার হতে অতিভুজটা তো পারে তো। সেক্ষেত্রে a/2 হবে না। বাহুর উপর লম্ব আঁকলে মনে হয় হবে। স্যার একটু খুঁটিনাটি দেখলে ভালো হবে, টেনে টেনে মিলাই দিলে তো হবে না। ওই যে এ বাহুর উপর যদি আমি পারপেন্ডিকুলার করি তাহলে তো এই কোণটায় 90 হচ্ছে, সম্ভব তো আঁকা? না, এটা cos 90 ডিগ্রি এরকম হওয়ার তো সম্ভাবনা নেই। এটা হচ্ছে আমরা আচ্ছা, আমি যদি এই পয়েন্ট থেকে যদি এটার উপর পারপেন্ডিকুলার রাখি, ওইটাই বলেছিলাম স্যার। এটা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে আমি এটাকে এভাবে দেখলে আমার বুঝে আসবে যে এরকম যদি আমি ঘুরাই দিই, যদি এরকম ঘুরাই দিই মানে এটা পারপেন্ডিকুলার নাকি, তাহলে তো হচ্ছে, মানে উল্টা করে দেখতে হবে আর কি। তাহলে আমার এটা হবে ভূমি a/2, এটা হবে x, আর এটা হবে তোমার a/2, রাইট? জি স্যার, এইভাবে করলে হয়। আঁকাটা একটু চেঞ্জ হয়, আঁকাটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এটা বুঝতে ভুল হচ্ছে আর কি। হ্যাঁ, এরকমই আঁকছি উল্টা। এই যে এটা যদি আমি x এর পয়েন্ট থেকে যে আমি পারপেন্ডিকুলার এটার উপর আঁকি, তাহলে আমি উল্টা দেখলে দেখা যাবে এটা 90 ডিগ্রি। এটা যদি এক্সট্রা আমি দেখি, আর এটা 60, এটা 30, রাইট? জি স্যার। উল্টা দেখতে হবে, আমি আঁকতে মানে ওইটা এই সোজা দেখানোর জন্য, এক্সটাকে সোজা দেখানোর জন্য পারপেন্ডিকুলার ভাগা করে আঁকলে ভালো হতো, যেমন এখানে আছে আর কি। এখানে এই যে এক্সটাকে যদি আমি এখানে মিলাই দেই তাহলে এটা পারপেন্ডিকুলার। ওকে, x equal to a/√3 এটা কনফার্ম, cos θ equal to a/2x। আমরা আঁকা চেঞ্জ হয়ে তাহলে বোঝা গেল সবার কাছে? আমি আবার নিজে এখান থেকে বোঝাটা সহজ। এই যে x কে যদি আমরা এখানে পারপেন্ডিকুলার রেখে দেই, এই যে এখানে যদি পারপেন্ডিকুলার রেখে দেই তাহলে x বাই এটা তোমার এই যে 90 ডিগ্রি হবে x এর সাথে, এই যে এটা 90 ডিগ্রি। ঠিক আছে, আমি পরে লিখে দেবো এটা 90 ডিগ্রি, এই যে এটা 90 ডিগ্রি, আর এটা 30, এটা 60।
এই যে x এর এই কোণটা 60, তাহলে cos 30 ইকুয়াল টু ভূমি বায়ু ত্রিভুজ, রাইট? জি স্যার। ঠিক আছে, এখানে লিখতে হবে, আর অথবা আমি নতুন করে এঁকে দেবো, এটা ওই রকম বাঁকা করে এঁকে দিলেই হবে। অথবা আমরা যদি এটা চিন্তা করি, এই যে এরকম যদি চিন্তা করি, তাহলে এটাকে আমরা 90 ডিগ্রি ধরবো, এটাকে 60 ডিগ্রি ধরবো, এটা 30 ডিগ্রি। আর এটা আঁকার দরকার নাই, তাহলে এই যে এটা আঁকলে আবার ভুল বুঝবে। তাহলে দেখো আমরা এখান থেকে ট্রায়াঙ্গেল থেকে সি এর মানটা এখানে পাইলাম। সি এর মান এটা কনফার্ম, এটা ওয়েল নোন, সি ইকুয়াল টু 1.6338। তাহলে সি এর মানটা যখন আমরা বসাবো তখন এই ভ্যালুটা আমরা পাওয়া যাবে। তখন নেক্সট ক্লাসে আমি সবার কাছ থেকে ক্যালকুলেশনটা করে দেখতে চাই, মুখস্থ এটা পরীক্ষাতে আসলে এই ফিগারগুলো এঁকে দিত, বিশেষ করে এই ফিগারটা আর এই ফিগারটা, কারণ 6টা দিয়ে যে গুণ করছো, 6টা দিয়ে আমি ক্লিয়ারলি বুঝতে হবে যে তুমি এখানে এটা বুঝছো। এটার এরিয়া তুমি বের করে এটাকে 6 দিয়ে গুণ করতেছো, আর এটাকে সি দিয়ে হাইটটাকে গুণ করতেছো, তাহলে ওখান থেকে পাওয়া গেছে, রাইট? হেক্সাগোনাল তো করতে পারবে না। ক্লিয়ার হচ্ছে? এটা ক্লিয়ার হচ্ছে সবার কাছে? এটা ক্লিয়ার হচ্ছে? এখানে এই ফিগারটা আঁকাটা ভালো, এটা আমার এক্সট্রা আঁকতে চাই এই ঝামেলা, এইরকম আঁকতে পারলেই ভালো আর কি। একইটার ভিতরে লাল কালি দিয়ে আমি এঁকে জি দেবো, স্যার, ঠিক আছে? উপরে চিত্রে এ থেকে এখন টানলে দেখো, হয়ে যাবে। হ্যাঁ, এ থেকে এটা এক্সট্রা দেওয়ার দরকার নেই, তখন কনফিউশন তৈরি করে। ওকে, তাহলে সি এর ভ্যালুটা আমরা এখানে বসালাম, বসানোর পরে দেখো আমরা এটা পেয়ে গেলাম। এখন দেখো একটা প্রবলেম আমরা করি, রেনিয়াম হ্যাজ অ্যান এসসিপি স্ট্রাকচার। রেনিয়াম একটা হচ্ছে তোমার আইসোটোপ আর কি, রেডিও আইসোটোপ। এটা তোমার বিভিন্ন ওই যে গলগণ্ড রোগগুলোতে কাজে লাগে। রেনিয়াম একটা আইসোটোপ, অ্যাটমিক রেডিয়াস অফ অ্যাটম, আর হচ্ছে সি বাই এর রেশিওটা দেওয়া আছে। কম্পিউট দ্য ভলিউম অফ দ্য ইউনিট সেল অফ রেনিয়াম, আমাদেরকে বলছে রেনিয়ামের ভলিউমটা আমাদেরকে হিসাব করার জন্য বলছে। তাহলে দেখো সি এর ভ্যালুটা দেওয়া আছে, আর আমাদেরকে ক্যালকুলেশন করতে হচ্ছে না। এ সি ইকুয়াল টু 1.615, এ এর মানটা কত? এ ইকুয়াল টু টুয়াইস আর, এ ইকুয়াল টু টুয়াইস আর একটু আগে যে আমরা করলাম সেখান থেকে এ ইকুয়াল টু টুয়াইস আর যদি আমরা বসিয়ে দিই, তাহলে এখান থেকে আর এর ভ্যালুটা আবার দেওয়া আছে, অ্যাটমিক রেডিয়াসটা দেওয়া আছে এত ন্যানোমিটার, এটাকে আমরা সেন্টিমিটারে নিতে পারি অথবা ন্যানোমিটারে নিয়ে অ্যাংস্ট্রম হিসেবে বের করতে পারি। 10 to the minus 10 equal to 1 angstrom হিসেবে বের করতে পারি, রাইট? ওকে, আমরা নিজেরা করে নেব এটা। এরপরে দেখো আয়রন হ্যাজ এ বিসিসি স্ট্রাকচার। আয়রন যেটা আমরা লোহা যেটা দেখি, লোহাটা হচ্ছে বিসিসি স্ট্রাকচার। ডেনসিটি দেওয়া আছে, আমাদেরকে বলছে হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য আয়রন অ্যাটম। এখন আয়রন অ্যাটমের রেডিয়াসটা আমাদেরকে বের করতে বলছে, তার রো দেওয়া আছে, ডেনসিটি। আর বিসিসি স্ট্রাকচারে n ইকুয়াল টু কত? বিসিসি স্ট্রাকচারে কয়টা অ্যাটম থাকে? দুটা। সত্য করে ঠিক করে বলো, বিসিসি স্ট্রাকচার তিনটা থাকে, চারটা থাকে, চারটা। দেখো তো, একদম ওদের সাথে 2 থেকে 4 হয়ে গেছে। থাকে, ঠিক আছে স্যার। বডি সেন্টার মাঝে একটা থাকে, আর 4 কোণায় 8 কোণায় 8টা। ধমক দেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে গেছে। 8 কোণা থেকে একটা পায়, আর ভেতরে একটা থাকে, দুইটা বিসিসি স্ট্রাকচার n ইকুয়াল টু 2। এখানে এই অঙ্ক যদি আসে না, এরকম একটা অঙ্ক আসলে এখানে ভুল করবে, দেখবা যে কেউ 2 লিখবে, কেউ 3 লিখবে, কেউ 4 লিখবে। এখানে একটু ক্লিয়ারলি ঠান্ডা মাথায় লিখলে হলে, এত পেরেশানি তো কিছু নেই। বিসিসি স্ট্রাকচার মানে n ইকুয়াল টু 2, স্মল n ইকুয়াল টু 2, অ্যাটমিক ওয়েট দেওয়া আছে 55.85। এটা ম্যাক্সিমাম সময় দেওয়া থাকবে না, যেমন আয়রন, সোডিয়াম ক্লোরাইড, এগুলো ওয়েল নোন ম্যাটেরিয়াল, তখন মলিকুলার ওয়েটটা তোমাকে মুখস্থ রাখতে হবে। আবার অনেক সময় দিয়েও দিতে পারে, যেমন তাহলে দেখো আমাদের রো দেওয়া আছে, n এর মান দেওয়া আছে, ক্যাপিটাল M এর মান দেওয়া আছে, এখান থেকে আমরা রেডিয়াসটা বের করে ফেললাম। রেডিয়াস অফ আয়রন অ্যাটম কত হলো? 1 পয়েন্ট। রেডিয়াস অফ আয়রন অ্যাটম আর ইকুয়াল টু ভ্যালু কত? এখান থেকে a এর মানটা পাইছে, এখান থেকে r এর মানটা বের করবা। ওকে, 1.242 অ্যাংস্ট্রম। দেখো তুমি কত ভালো জিনিস জানলা যে পৃথিবীতে যে লোহা পাওয়া যায়, সে লোহার একটা অ্যাটমের রেডিয়াস কত, দেখছো? কি জিনিস বের করছো? বের করে ফেলছো, অথচ ফ্রি করতেছো, কোনো টাকা পয়সা না দিয়েও তুমি আয়রন, যেটা লোহা পৃথিবীতে পাওয়া যায়, ওর আয়রনের রেডিয়াস পর্যন্ত তুমি বের করে ফেলতে পারছো। পারা যাবে? কথা বলে না। বিসিসি স্ট্রাকচারে a এর মান হচ্ছে এত, এখান থেকে r এর মানটা বের করতে হবে। বি কেয়ারফুল, এটা মনে রাখতে হবে, তো না হলে তুমি a এর মানে না এখান থেকে ল্যাটিস কনস্ট্যান্টের ভ্যালুটা থেকে পাইলা, তাহলে r এর মান কোথায় পাবা?
এটা মনে রাখতে হবে, এটা তো আর দেওয়া থাকবে না পরীক্ষাতে, কেমন? ওকে, এরপরে দেখো সোডিয়াম ক্লোরাইড, যে লবণ তুমি খাচ্ছ প্লেটের মধ্যে নিয়ে, সেই লবণটা হচ্ছে FCC স্ট্রাকচার। সোডিয়াম ক্লোরাইড কি স্ট্রাকচার? FCC স্ট্রাকচার। আজকে আরেকটা জিনিস জানলাম, FCC স্ট্রাকচার। দ্য ডেনসিটি দেওয়া আছে, দ্যাট ক্যালকুলেট দ্য ডিসটেন্স বিটুইন টু অ্যাডজাসেন্ট অ্যাটম। পাশাপাশি দুইটা অ্যাটমের, সোডিয়াম ক্লোরাইড যে স্ট্রাকচারটা আছে তার পাশাপাশি দুইটা অ্যাটমের তোমার দূরত্ব আমাদেরকে বের করতে হবে। একটা টেকনিক্যাল প্রশ্ন করছে, দেখো এখন এই সোডিয়াম ক্লোরাইডটা এটা কি স্ট্রাকচার বলো, আমরা যেটা দেখাচ্ছি। আচ্ছা, ফেজ সেন্টার কিউবিক। দেখো এখানে একটা টেকনিক্যাল প্রশ্ন করছে যে পাশাপাশি দুইটা অ্যাটমের দূরত্ব বের করো। এখন দেখো পাশাপাশি দুইটা অ্যাটমের দূরত্ব তুমি কিভাবে বের করবা? না, তোমাকে একটা ইন্ডিকেশন দেওয়া আছে। ফর এক্সাম্পল, দুইটা অ্যাটমের মাঝখানে দূরত্বকে আমরা ল্যাটিস কনস্ট্যান্ট জানি, জি স্যার। জানি কিনা? ল্যাটিস কনস্ট্যান্ট মানে a। তাহলে দেখো তুমি যদি a জানো, a স্ট্রাকচারের a যদি বের করতে পারো, মানে কি দুইটা পাশাপাশি অ্যাটম, এই অ্যাটমের পাশের অ্যাটম কোনটা কে বলবে? এই অ্যাটমের পাশের অ্যাটম কোনটা? নিয়ারেস্ট নেইবার, মাজেরটা। কারণ হলো তুমি এখানে দেখতেছো এই অ্যাটমে, এটা এই অ্যাটম থেকে এই অ্যাটমের দূরত্ব হচ্ছে a, আর এই অ্যাটমটা তো মাঝখানে আছে না, এটা তো সবার জন্য মাঝখানে। তাহলে কি তুমি যদি a বের করতে পারো, এটার দূরত্ব কত? a/2। এই যে এর এখান থেকে একটা দাগ টানলে কি হবে? a কে দুই ভাগে ভাগ করছে না? জি স্যার। এর যদি এদিক থেকে এই বেটাকে বের করতে হলে তোমায় কি করতে হবে? তুমি a বের করবা প্রথমে। a বের করলে তার অর্ধেক হচ্ছে a/2, মানে হচ্ছে একটা কাছের দূরত্ব, নিয়ারেস্ট নেইবার অ্যাটমের দূরত্ব। একটা বুঝে নেই, বুঝছে? একটা বুঝে না, কই বুঝছে? এই যে দুই চারজন বলতেছে বুঝছে, আর গুলা তো যারা। সানুফা বুঝছো? হ্যাঁ স্যার বুঝছি। জি স্যার বুঝছেন। এই যে আমরা এ বের করতে হবে, ল্যাটিস কনস্ট্যান্ট, একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের দূরত্ব বের করলে এটাকে 2 দিয়ে যখন ভাগ করে দেবো তখন সব জায়গাতে একই রকম। দেখো এর মাঝখানে হচ্ছে এই বেটা, এর মাঝখানে হচ্ছে এই বেটা, এই বেটার মাঝখানে এই বেটা, সব এক জায়গায় হইল। তাহলে দেখো আমরা এই সূত্রটা পেয়েছি। সোডিয়াম ক্লোরাইড পরীক্ষাতে দেওয়া নাও থাকতে পারে, সোডিয়ামের এত, ক্লোরিনের এত, দোনোটা যেহেতু আয়নিক ক্রিস্টাল, দোনোটা যোগ করে দিলে তার ক্যাপিটাল M আমরা পেয়ে যাব। কিন্তু এত সহজ সোডিয়াম ক্লোরাইড হলে পরীক্ষাতে দেওয়া থাকবে, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। আর ক্যাপিটাল N হচ্ছে তোমার অ্যাভোগাড্রো নাম্বার, রো হচ্ছে ডেনসিটি দেওয়া আছে, এর মান আমরা পেয়ে গেলাম। এটাকে আমরা কি এখন পাইয়া গেছি? উত্তর পাইয়া গেছি। এই ইকুয়াল টু বের করতে বলছে এখানে না? এই ইকুয়াল টু বের করতে বলছে না। The distance between two adjacent atoms is half of this value. Be careful. ওখানে ওই যে ভুল করে মনে করে যে মাই হেভি কমন করছে, বাস এর মান বাইরে করে দিয়ে চলে আসছে, অথচ লিখছে এখানে যে পাশাপাশি দুইটা অ্যাটমের দূরত্ব কত। কেমন? ওকে, কারণ FCC স্ট্রাকচারে পাশাপাশি দুইটা অ্যাটমের দূরত্ব মানে ল্যাটিস কনস্ট্যান্ট না। যদি এটা সিম্পল কিউবিক হতো বা বডি সেন্টার কিউবিক হতো তাহলে তুমি বলতে পারতা। কেমন? ওকে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার এখানে ঘনত্বটাকে শুধু একটি অণু দেওয়া আছে নাকি পুরো সোডিয়াম ক্লোরাইডটা দেওয়া আছে? ঘনত্বটার সাথে অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করছেন না স্যার? পুরো অনুরোধটা সোডিয়াম ক্লোরাইড, এই যে সোডিয়াম ক্লোরাইড ইজ এত, ওইটা কি শুধু একটা অণুর যে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করছেন না স্যার? মানে সোডিয়াম ক্লোরাইড একটা, হ্যাঁ একটা আয়নিক, একটা ক্রিস্টাল, একটা ক্রিস্টাল, সিঙ্গেল ক্রিস্টালের আমরা ভ্যালু বের করছি। আর যদি এটার ভিতরে যদি এটা তো একটা ইউনিট সেল, তো ওই যে এটা একটা সোডিয়াম ক্লোরাইড একটা ইউনিট সেলের ভ্যালু আমরা বসাইছি। ওকে, এখন আসো যে মিলার ইন্ডিস। আমরা এই যে প্লেন গুলা তখন যে এত পড়াশোনা করলাম, এই প্লেন পড়লাম, সবকিছু বললাম, এখন মনে করো সারা ওয়ার্ল্ডে যে ক্রিস্টালোগ্রাফি নিয়ে যারা, আচ্ছা তো আমরা যে 1 কেজি চাল কিনো, 1 কেজি চাল বা 1 কেজি মাছ কিনো, এটা যে 1 কেজি তোমাকে কে বললো? এটা মেশিন স্যার, দোকানদার বলেছে। কিভাবে তুমি বুঝলে এটা 1 কেজি? দোকানদার বলেছে। দোকানদার বলে নাই, দোকানদার বলছে শুধু দোকানদার বললে তো তুমি দোকানদারের লোক গেঞ্জাম লাগাই দিতে, বাট এটা 1 কেজি না, ও বলতে 1 কেজি, তুমি বলতে 1 কেজি না। এর মানে কি? এর মানে কি এটা একটা প্যারিসের মানমন্দির রক্ষিত পাথরটা। হ্যাঁ, এটা হচ্ছে 1 কেজি একটা স্ট্যান্ডার্ড আছে, সেখানে 1 কেজি বলছে, এবং এটা ইন্টারন্যাশনাল সিস্টেম, তাই না? তো তুমি যদি এখন 100 বলো, যে নোয়াখালীর 100 আইসা যদি বলো চিটাঙ্গে দিবি 100, ও বুঝবে না কিছু। তুমি নর্থ বেঙ্গলে যাই যদি বলো যে 100 চাল দেন, তো ও বলবে যে এটা কি বললেন।
হ্যাঁ, তো এক্সেল সে বুঝবে না, কারণ এটা লোকাল ইউনিট। কেমন? লোকাল ইউনিট। ঠিক একইভাবে দেখো আমরা যে এই ক্রিস্টালোগ্রাফি করবো, ক্রিস্টালোগ্রাফি করে এখানে যে প্লেন আছে, বিভিন্ন ধরনের সিস্টেম আছে, একটা ইউনিট সেলের ভিতরে 6টা তল আছে, আরো কত রকমের তল হইতে পারে, কাত হয়ে থাকতে পারে, চিত হয়ে থাকতে পারে। এই তলগুলোকে একটা নামকরণ করতে হবে, আদারওয়াইজ তোমার কিভাবে বুঝবে? যেমন তুমি বিদেশে পড়াশোনা করছো, অথবা তোমাকে জিজ্ঞেস করলে তুমি কোন প্লেন নিয়ে কাজ করতেছো, সে বলবে 110 নিয়ে কাজ করতেছি, তাহলে পৃথিবীর সবাই বুঝবে যে তুমি কি বলতে চাচ্ছ। কিন্তু তুমি যদি বুঝাইতে চেষ্টা করো একটা প্লেন যেটার অর্ধেক এক্স এক্সিসে অর্ধেক ওয়াই এক্সিসে আছে, জেড এক্সিসে 0 আছে, তাহলে সে বুঝবে? বুঝবে না। তো সেই জন্য এই কাজটা যিনি করছেন ইনি হচ্ছে উইলিয়াম হ্যালোস মিলার। মিলার ইন্ডিসেস ওনার নামকে অনার করে বলা হয়। উনি একজন ব্রিটিশ মিনারোলজিস্ট এবং ক্রিস্টালোগ্রাফার। উনি কিছু রুলস তৈরি করছেন, যে এই রুলস গুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা খুব সহজে বলতে পারবো যে যে আমাদের ইয়ে কত, মানে এই প্লেনটার ভ্যালু কত, প্লেনের ভ্যালু গুলো আমরা বের করতে পারবো। কেমন? সেটা হচ্ছে মিলার ইন্ডিসেস বলে। তো এটার জন্য কিছু সূত্র আছে, 3টে সূত্র আছে। 1 নম্বর সূত্র হচ্ছে আমাদেরকে প্রথমে বের করতে হবে এ বি সি অথবা এক্স ওয়াই জেড, আর কি এক্স ওয়াই জেড কতটুকু ইন্টারসেপ্ট করছে। পরে ইন্টারসেপ্টের ভ্যালু আমরা একটু এক্সাম্পল দিলে আরো ভালো বুঝতে পারবা। এখন বলছি, প্রথমে যে ইন্টারসেপ্ট করছে সেগুলো বের করে ফেলা, এক্স ওয়াই জেড অথবা এ বি সি দিকে কতটুকু ইন্টারসেপ্ট করছে, তখন বের করলে এটাকে তুমি আমি কি ইনভার্স করবা, 1/x করে বলে উল্টায় ফেলবা। উল্টায় ফেলে দেখবা যে মিনিমাম কত দিয়ে এগুলাকে গুণ করলে সেগুলো তোমার ইন্টিজার নাম্বার হয়ে যায়, তখন সেটা হচ্ছে তার মিলার ইন্টিজার। ফর এক্সাম্পল, এখানে যে প্লেনটা আছে সে প্লেনটা কিসের উপর বসে আছে কে বলতে পারবে? এক্স এবং ওয়াই প্লেনের উপর আছে, তাই তো? এই যে গ্রিন প্লেনটা, এটা এক্স এবং ওয়াই প্লেনের উপরে, রাইট? জি স্যার। যে এক্সিসকে সে টাচ করে না, করছে? না স্যার। যে জেড এক্সিস জাস্ট এক্স ওয়াই প্লেনের উপর। এখানে ফিজিক্যাল ওয়ার্ল্ডে হইলে আর একটু ক্লিয়ারলি বুঝাইতে পারতাম। এখন আমার হাতটা দেখানো যাচ্ছে না, আমার ল্যাপটপ আবার গরিব, ওটা নেয়া নষ্ট হয়ে গেছে। এখন দেখো এই যে এক্স ওয়াই প্লেনের উপর বসে আছে, আমরা জানি এক্স ওয়াই প্লেনের উপর যে প্লেনটা বসে তার জেড এক্সিস ইনফিনিটি, আমরা জানি না কত পিক্সেল ইনফিনিটি। তাহলে দেখো আমরা প্রথম সূত্র অনুযায়ী কি বলবো, এক্স ওয়াই জেড এর দিকে কতটুকু ইন্টারসেপ্ট করছে আমরা সেটা বের করি। এক্স এর দিকে 1 ইন্টারসেপ্ট করছে, কেন? কারণ এটা হচ্ছে একটা কিউবিক, কিউবের পুরা বাহুটাই নিচে, দেখো অর্ধেক না পুরা বাহুটা, সেই জন্য আমরা এক্স এর দিকে দেখলাম 1, এ মানে 1, ওয়াই এর দিকে বি, বি মানে কত, পুরাটা নিচে কিনা? 1। জি স্যার। পুরাটা নিচে 1, কিন্তু জেড এর দিকে ইনফিনিটি, মানে আমরা জানি না, কাজ করে না, জানি না, 0 তো বলতে পারছি না, জানি না আমরা কতটুকু নিচে, এটা ইনফিনিটি। এখন এর পরে রুলস হচ্ছে এগুলাকে 1/x করা, ইনভার্স করা। তাহলে 1/1 মানে 1, 1/1 মানে 1/ইনফিনিটি মানে 0। তাহলে দেখো এখানে আর কি কোনো গুণ, এগুলো কোনো ফ্র্যাকশন আছে কোনোটা? কোনোটা না, স্যার। ফ্র্যাকশন নাই। না থাকার কারণে আমরা এই আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে ফেলবো 1 1 0। তাহলে এই প্লেনটাকে কি বলে তাহলে? মিলার ইন্ডিসেস 1 1 0। পৃথিবীর যে কোনো প্রান্তে ক্রিস্টালোগ্রাফি সম্পর্কে সামান্যতম ধারণা থাকলে সে বুঝবে তুমি কি বলতে চাচ্ছ, 110 প্লেন। তাহলে এটা ভেরি নাইস, আমরা বের করে ফেললাম। সেকেন্ড যেটা আছে সেটা একটু বের করি। এখন এই প্লেনটা কিসের উপর বসে আছে? এক্স এর উপর। এক্স এর উপর, ওয়াই কে টাচ করে নাই, জেড কে টাচ করে নাই। তাহলে ওয়াই এর উপর, এক্স এর উপর কতটুকু বসে আছে দেখো, পুরাটা নিচে নাকি অর্ধেক? অর্ধেক। পুরাটা যদি নিত 1 লিখতাম, এখন অর্ধেক নেওয়ার কারণে হাফ লিখলাম। বি এর দিকে 0 ইনফিনিটি, সি এর দিকে ইনফিনিটি। এগুলাকে তোমার যদি ইনভার্স করি তাহলে 1/2 কে যদি ইনভার্স করি 2, আর এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0। এখানে কোনো ফ্র্যাকশন নাই, গুণ করার কোনো প্রশ্ন আসে না। তাহলে এই প্লেনের নাম কি হয়েছে? 2 0 0। বুঝা গেছে? জি স্যার। ওকে, এরপরে দেখো এটাকে এই মিডল ইন্ডিসেস কে দেখো, এক্স একটু নতুন বেটা এত কষ্ট করছে, এই জন্য ওর নামের উপরে আমরা কি করি, মিলার নাম দিলাম এবং একটু ডিফারেন্ট করে দিই, HKL। আমরা এটাকে যেমন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এক্স ওয়াই জেড দিয়ে প্রকাশ করি। ব্র্যাকেটের মধ্যে 3টা ভ্যালু দেওয়া থাকলে তুমি সহজে বলতে পারো এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এই পয়েন্টের। ঠিক একইভাবে মিলার ইন্ডিসেস এর বলা হয় HKL দিয়ে প্রকাশ করি আমরা, রাইট? বুঝে নাই? জি স্যার বুঝছি। এইচ তে এক্স এর, এ তে ওয়াই আর জেড এক্সিস এল। আমার একটা কোশ্চেন ছিল এখন স্যার। দেখো একটু পরে বাবা, এখন এই প্লেনটাকে একটু বের করে দেখাও তো সবাই বুঝে আসে কিনা, এই প্লেনটা আমি ঠিক লিখছি কিনা তাড়াতাড়ি। একটাও আমার দুইয়ের আগে দাঁড়াও, 1 2টা দেখি, এরা সবগুলা নাস্তা করতে গেছে। অনেক আছে নাকি 120 নাম্বার রোল?
অনেক এই চলে গেছে আমার দিয়ে আসো জি স্যার এই দেখো দৌড়ায় আসছে করতে গিয়ে জানি এই যে হাঁপাইতেছে দেখো জি স্যার ঠিক আছে এটা দেখছো দেখছো দেখলে আমি বললাম যে তোমরা বিশ্বাস করছো আসো অনেক আসো জি স্যার দেখুন আওয়াজে আসতেছে না ওর মুখ থেকে আওয়াজে আসতেছে না দৌড়ায় এসছে যে তাবাসসুম ফারা আসো তাবাসসুম ফারা মাইক দেন স্যার তাবাসসুম ফারা আসো নাই জি স্যার জি স্যার ও মনে হয় যেন ঘুম থেকে উঠছে এখন আল্লাহ দেখার সুযোগ পাচ্ছি না বাদে দেখো এটা করো এই জন্য এরকম হয়েছে আরে এখন ঠান্ডা লাগতে বলছে ক্লাসে এখন বলো বলো এই প্লেনটা ঠিক লিখছে কিনা এক্স এর দিকে কত বলো হাফ হাফ ওয়াই এর দিকে 0 নাকি 1 ওয়াই এর দিকে 1 কেন হইলো কারণ পুরাটা নিচে কিউবিক যেটা আছে আর জেড এর দিকে হচ্ছে 3/4 তিন ভাগ এখানে দাগ কাট পরীক্ষাতে টেনশনই কিছু নেই বলা যায় স্যার আমরা কেমনে মাপবো মাসো এখানে দাগ কাটা থাকবে দাগ দেওয়া থাকবে একদম বুঝতে পারবা 3/4 এটাকে আমরা কি করলাম উল্টায় ফেললাম উল্টায় ফেলে এটারে কত দিয়ে গুণ করলে 3 দিয়ে গুণ করলে যেহেতু নিচে আছে 3 দিয়ে গুণ করলে এটা সহজতক বুঝে এটা ইন্টিজার হয়ে যাবে 634 রাইট জি স্যার আচ্ছা এখন আসে এই প্লেনটা দেখে একটু বের করে দাও তো সবাই তাড়াতাড়ি ওই একজনের এখনই বলবো কাউকে দাঁড়াও তাড়াতাড়ি বের করো এটা কত হবে এই ঘুম যাচ্ছে কোনটা দেখি তো 6 3 আর হলো 2 তাসকিন 113 রোল নাম্বার 113 তাসকিন বলো এটা কত এই প্লেনটার ভ্যালু কত মিলার ইন্ডিসেস কত দেখ লেখা আছে মনে 2/3 1/3 632 জি স্যার 632 ওহিন রোল নাম্বার 106 ওহিন কি নাম কি ওহিন ঠিক বললাম কি নাকি জানি 106 কত কত এটা প্লেনের নাম্বার কত এটা সিক্স 632 রাইট হইছে ওহিন জি স্যার স্যার আপনি কি ভুল লিখতে পারেন নাকি স্যার আমরা তো ভুল লিখতে পারি 632 এটা ঠিক আছে ঠিক আছে ওকে তাহলে দেখো এরপর দেখো আমরা একটু প্লেন ড্র করব কেমন আরো 4-5 মিনিট আছে আমরা একটু পড়ি আমরা একটু প্লেন গুলা ড্র করব পরীক্ষাতে আসবে হ্যাঁ পরীক্ষাতে এগুলো আসবে আরো 6 মিনিট আছে বেটা 11টায় তোমাদের ক্লাস তোরা আর লগ আউট করবি কেন এটার উপর ছেড়ে দিবা চলতে থাকবে আজকে 2টা পর্যন্ত ক্লাস করি নাই কেমন ইনশাআল্লাহ হ্যাঁ এখন দেখো এই যে প্লেনটা আমরা প্লেন ড্র পরীক্ষাতে আসবে ড্র দা প্লেনস 3টা বা 4টা এরকম পরীক্ষাতে আসবে মাস্ট এটা আসেই এখন দেখো 100 প্লেন আমাদেরকে বলতে বলছে এখন এটা দেখো 100 প্লেন হইছে কিনা বলো এই যে লাল করে দাগ যেটা 1 কারণ এটা 100 মানে হচ্ছে শুধুমাত্র এক্স এর উপরে স্যার পরীক্ষাটা আমরা এভাবে কালার করে দেব স্যার পরীক্ষা হলে এইভাবে কি আঁকাইতে হবে কালার করে করে হ্যাঁ কালার করে করে আঁকতে হবে হেভি কালার বিভিন্ন ধরনের পেন্সিল নিয়ে যাবে এখন থেকে কেনা শুরু করবা লাল নীল একটু কালো করে দিব না 4D পর্যন্ত আঁকতে পারে একটু হালকা কালো করে দিলে হবে 4D পর্যন্ত আঁকে ছেলে পেলে কি বলো না তোরা কি রে তোরা আসলে স্যার আমরা নতুন স্যার আমরা এখনো পরীক্ষা আজকে যাইয়া পরীক্ষা দিতে আজকে যাইয়া 100 বাবারে বলবি মারে বলবি আজকে 200 টাকা দেন কি লেগা বলছে আজকে আমি জানো আমরা এখন রং পেন্সিল কিনতে হবে আমার জল রং কিনতে হবে ওরা একটা ভাব ধরবে একটা ভাব নিবে বাপ মা বললে যে বাবারে বাবা পোলা পাইন তো করোনার ভিতরে দেখি সেরকম পড়ালেখা করছে ধর বাবা টাকা নেই 500 টাকা নেই বাস 200 টাকা দিয়ে কিনবা 300 টাকা খাবি তোরা ভাবি বুঝোস না দেখাবি এগুলো আমার এগুলা দেখা বলতে দেখছেন কি রকম আছে এটা নরমাল পেন্সিল দিয়ে হবে এটা জল রং কিনতে হবে এরপর থেকে যে বুদ্ধি লাগলে আপনাকে ফোন আপনিও করছিলেন মনে হয় না না আমার ওরকম আমাদের সময় এরকম টাকা দিত মাথা খারাপ 800-900 টাকা দিয়ে আমরা পড়ালেখা করছি স্কলারশিপ ছিল বেতন দিই না দিনে বাবারে বললাম যে 800-900 টাকা দেন 1000 টাকা এখন তো দেয় না ইউনিলিভার আছে না ইউনিলিভার আমাদেরকে ওই সময় ছিল তোমার কি নাম জানি ছিল এটা কি নামে জানি ইউনিলিভারের ওই সময় আমাদেরকে অনেক স্কলারশিপ দিত লিভার ব্রাদার্স অনেক টাকা দিত পড়াশোনা ফ্রি করে দিছিল তারপর আবার কার্ড দিছিল তোমার ওই যে কি ছেলে ওই যে ব্রিটিশ কাউন্সিল আমরা স্পেশালি আসলাম সেরকম তোমার কার্ড একটা দিছিল ওখানে যা পড়াশোনা করতাম আসলে সেরকম ভাব ওখানে তো সায়েন্সের বই কম
ভিতরে ভাব নিয়ে আসতাম আর কি, যে ইউনিভার্সিটি আমাদেরকে স্কলারশিপ দিছে, টাকা দিত, তারপর পড়াশোনা ফ্রি করে দিছে, বেতন দিয়ে দিত ওরা, তারপর কার্ড দিছিল, অনেক খাওয়া দাওয়া দিত। আমাদের এত টাকা লাগতো না, তোমাদের মতো আর এরকম মোবাইলও ছিল না তো। আর আমাদের বিএফটিএফ এগুলো তো কিছুই ছিল না বেটা, না বিএফ জিএফ এগুলো ছিল না তোরে, আমাদের তো খালি যে তবলিগ করতাম আর পড়াশোনা করতাম, আর কিছুই না। তোদের তো এখন কত চিন্তা ভাবনা, তোরা আমার লগে কথা বলার পরে স্যার ক্লাস তাড়াতাড়ি শেষ কর, আমি বুঝি না কি লেগে শেষ করতে বলতেছি। স্যার এরপর আরেকটা ক্লাস থাকে। ক্লাস তো করবি, আমরা তো সময় এগুলো ছিল না, আল্লাহ আল্লাহ হেফাজত করছে ওই সময় মোবাইল। আচ্ছা, আবার এক্সট্রা ক্লাস কিসের? অনলাইন এক্সপোজ স্যার। স্যার এক্সট্রা ক্লাস এই যে আপনার কথাটা বুঝাইলো স্যার, এক্সট্রা ক্লাস। আচ্ছা, আমার তাহলে এক্সট্রা ক্লাস দিবি, তাহলে ওই যে ওই আমারও যাব, আমার জামাতে যাব তো, তাহলে আজকে শেষ করে দিই ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস করব ইনশাআল্লাহ। আমার এক্সট্রা ক্লাস দিতে হবে, না আমি শেষ করতে পারবো না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। রেকর্ড। হ্যাঁ, ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।